এখন ভোর 4:30। আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম বারাসাত স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে আমাদের 5:16 বারাসাত লোকাল ধরতে হবে, আমাদের পৌঁছাতে হবে শিয়ালদা স্টেশনে। যাই হোক, এখানে একটি টোটো স্ট্যান্ড ছিল, কিন্তু বৃষ্টির কারণে এত ভোরবেলা টোটো পাওয়া যায়নি। আমরা রাস্তার মাঝখানে যেতে যেতে একটি টোটো পেলাম। এবার এটা করে আমরা যাচ্ছি বারাসাত প্ল্যাটফর্মে। ওখান থেকে আমাদের ওভারব্রিজ পার হয়ে যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্ম, কারণ ওখান থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বারাসাত শিয়ালদা লোকাল ছাড়বে 5:16। ওভারব্রিজ থেকে কিছু নেওয়া দৃশ্য আপনাদের দেখাচ্ছি, যেটা বারাসাত স্টেশনকে কতটা সুন্দর লাগে। আমরা সচরাচর এখানে যাতায়াত করলেও এত সুন্দর করে কখনো দেখিনি বারাসাত স্টেশনের এই রূপ। যাই হোক, আমাদের যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা বারাসাত স্টেশনের চলমান সিঁড়ি। আমরা যাচ্ছি বকখালি, আর বকখালি যাওয়ার জন্য বারাসাত স্টেশন থেকে যেতে হবে নামখানা পর্যন্ত। আর বারাসাত থেকে নামখানা স্টেশনের দূরত্ব 131 কিলোমিটার। ভাড়া মাত্র 30 টাকা। আমাদের লাগেজ রাখার কাজ চলছে, বাকি টিমও চলে এসছে। বারাসাত স্টেশন থেকে আমাদের গাড়িটি ছাড়লো। এবার আমরা শিয়ালদা স্টেশনে নামবো। শিয়ালদা স্টেশনে নেমে আমাদের এবার যেতে হবে সাউথ লাইনে। সাউথ লাইন থেকে আমাদের ধরতে হবে নামখানা লোকাল 7:14। আমরা যাচ্ছি এখন সাউথ লাইনের প্ল্যাটফর্মের দিকে, কারণ ওখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের সাথে আরও কিছু সঙ্গীরা রয়েছেন যারা আসবেন। আর আমরা ওখান থেকে কিছু টিফিনও করে নেব। একটি দোকান মোটামুটি কাছাকাছি পেলাম আমরা প্ল্যাটফর্মে, সেখান থেকে ঘুগনি, রুটি এবং ডিম আমরা সবাই মিলে সকালে টিফিন করে নিচ্ছি। যথাসময়ে শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছাড়লো। এবার আমরা যাচ্ছি নামখানায়। অনেকটা জার্নির পরে এবার আমরা পৌঁছে গেছি নামখানায়। সবাই নামার ব্যস্ততা চলছে। না, এবার ব্যাগপত্র নামো, ব্যাগ নামা। 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে এবার আমরা যাচ্ছি, আমরা বাইরের দিকে যাব। যেটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে খুব সুন্দর একটি চিত্র দিয়ে প্ল্যাটফর্মটি সাজানো রয়েছে। এবার আমরা যাব বাদিকে। বাদিকে রয়েছে টিকিট কাউন্টার, আর এই সামনেটাই রয়েছে বাইরে যাওয়ার রাস্তা। আমরা সবাই এক জায়গায় জড়ো হচ্ছি আবার সেলফি তোলার জন্য। সবাই একটু চাইছি যে সেলফি তুলুক। যাই হোক, চলছে সেলফি তোলা পর্ব। আপনারা চাইলে এখানে যে সারিবদ্ধভাবে টোটো বা অটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আপনারা ভাড়া করতে পারেন। এখান থেকে মাথা পিছু চার্জ পড়বে 50 টাকা করে। আর একটু সামনেই রয়েছে মেইন রাস্তা, সেখান থেকে যদি আপনারা অটো বা টোটো ধরেন, সেক্ষেত্রে আপনাদের মাথা পিছু চার্জ পড়বে 40 টাকা করে। এখানেও রয়েছে একটি টোটো স্ট্যান্ড এবং চলছে কথোপকথন যাওয়ার ব্যাপারে। আমরা ওখান থেকে মেইন রাস্তা পর্যন্ত এলাম এবং মেইন রাস্তায় এসেই আমাদের দুটি অটো ঠিক হলো। এখানে এক একটা গাড়িতে মোটামুটি এক একটা গাড়িতে যা প্লেস আছে মোটামুটি 6-7 জন করে ধরা যাবে। এই দুটো গাড়ি একদম পুরো হোটেল পর্যন্ত নিয়ে যাবে দুটো গাড়িতে। 500 টাকা ঠিক হলো। এখান থেকে স্ট্যান্ড থেকে একদম বকখালি পুরো হোটেল পর্যন্ত 28 কিলোমিটার রাস্তা আছে। 28 কিলোমিটার রাস্তা এরা নিয়ে যাবে। মোটামুটি দুটো গাড়ি 500 টাকা এরা ঠিক করলো। অটো স্ট্যান্ড থেকে বেরিয়েই আপনারা এই ব্রিজটি পাবেন, আর এই ব্রিজের কিছুটা মাঝ বরাবর গেলেই আপনারা নদীর কিছু অপরূপ দৃশ্য চোখে দেখতে পাবেন। এটা কি নদী? নদীতে কিছু মাছ ধরা নৌকো বহু দূরে দেখা যাচ্ছে। নদীর রূপটাও খুব সুন্দরই লাগছে। শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে যে অপরূপ সৌন্দর্যের দিকে আমরা এগিয়ে চলেছি, ভাবতেই একটা অপার আনন্দে মনটা ভরে যাচ্ছে। এবার আমরা অবশেষে এসে পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত বকখালিতে। এখানে রয়েছে সরকারি এবং বেসরকারি বাস স্ট্যান্ড, আর সেই রকমই একটি সরকারি বাস তার গন্তব্যের দিকে যাচ্ছে। আমরা এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলের নাম জীবনসাথী হোটেল।
আর রিসেপশনে একটু ভিড়ই পড়েছে, আমাদেরই ভিড়, কারণ রেজিস্টার এবং ফর্মালিটি মেনটেন করার জন্য সবাইকে সাইন করতে হচ্ছে এবং ডকুমেন্ট জমা করার জন্য এখানে একটু ভিড় পড়েছে। আমাদের রুমগুলো ছিল ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে 4টি রুম রয়েছে, আর আমাদের রুমটি ছিল ডবল বেডের রুম, আর বাকি অন্যান্য রুমগুলো প্রত্যেকটাই সিঙ্গেল বেডের। আর এখানে প্রত্যেকটা রুমের সাথে একটি করে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং সারাক্ষণই জল সরবরাহ অবশ্যই এখানে থাকে। এখানে রুমগুলো খুব সুন্দর এবং পরিপাটি করে সাজানো রয়েছে। রান্নার জায়গা এবং বাসনপত্র দেখার জন্য এবার আমরা নিচে যাচ্ছি। এখানে বসে সবাই রান্না খাওয়া দাওয়া এখানে হয়ে যাবে নাকি? যদি মনে করেন যে আমরা টেবিলে 5জন করে 6জন করে খাবো তাহলে হয়ে যাবে যা আছে 4-5 জন 6জন করে, হ্যাঁ 4-5 জন 6জন করে এখানেই রান্না হয়ে যাবে, এখানেই খাওয়া দাওয়া দিয়ে যাবে। এটা আমার বাড়ি। হ্যাঁ ঠিক আছে, যা অ্যারেঞ্জমেন্ট আছে। এমনি জল টল কোথায় আছে কাকা? মানে ধোয়া টোয়ার জন্য হ্যান ত্যান, মানে এখানে কাটাকুটি বা ধোয়া ধুইর জন্য এই যে ওখানে জল তোলা আছে ড্রামে। কোথায়? কাকার সাথে কথা বলে এবার আমরা বাজার করতে যাচ্ছি দুপুরবেলা রান্না যেটা হবে তার জন্য। আমরা বাস স্ট্যান্ডে পৌঁছালাম, তার উল্টো দিকে রয়েছে একটি মুদিখানা দোকান। এখানে সবকিছুই পাওয়া যায়, মাংস থেকে শুরু করে এবং মুদিখানা দোকানের সবকিছুই। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এবার আমরা ফিরছি ঘরের দিকে। আর এবার চলছে দেখুন রান্না পর্ব। আমাদের যারা রয়েছে সবাই মিলে আমরা হাতে হাতে একসাথে রান্না করা হচ্ছে। আর এখান থেকে খেয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি দুপুরবেলা বিচে গিয়ে আমরা সবাই মিলে একসাথে সময় কাটাবো এবং স্নান করার জন্য আমরা যাচ্ছি সবাই মিলে সমুদ্রের বিচের দিকে। আপাতত চারপাশে যে ছোট ছোট দোকানগুলো দেখতে পাচ্ছেন, যদিও এখন আপাতত এখানে কেউই নেই, কারণ এটা সন্ধ্যার পরে এখানে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ তৈরি হয়। আমাদের পুরো টিম পুরো সমুদ্রের দেখে তো সত্যি পাগল হয়ে গেছে। সবাই সবার মতো যে যার মতো আনন্দ করতে ব্যস্ত, সবাই হই হুল্লোড়ে মেতে রয়েছে। সাথে কচিকাচারা, ওরা তো আরো বেশি আনন্দে মেতে উঠেছে। উত্তাল সমুদ্রের আওয়াজে কান পাতা দেয়। এবার আমাদেরও উঠতে হবে, আমরা এবার আমাদের হোটেলের দিকে যাব। আমরা এবার সবাই বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য। আর আগে থেকেই আমাদের দুটো টোটো বুক করা ছিল 500 টাকা করে প্রতিটা টোটো পিছু। আর আপনারা এদের সাথে আগের থেকেই কথা বলে নেবেন, কারণ আপনারা যদি লঞ্চে করে যদি আপনারা জম্মু দ্বীপে ঘুরতে যান সেক্ষেত্রে এরা এক্সট্রা 200 টাকা করে চার্জ করে। যদি আপনারা আগের থেকে কন্ট্যাক্ট করে বুক করে যান সেক্ষেত্রে হয়তো আপনাদের সেই টাকাটি চার্জ নাও দিতে হতে পারে, সেক্ষেত্রে আপনারা কথা বলে নিতে পারেন। হ্যাঁ, হেন্ডি আইল্যান্ডটা আগে করে নিলে তাহলে ওখানে যা সময় নষ্ট হওয়ার হলো, আর বাকিগুলো তো এমন কিছু চাপ নেই। বাবা, এটা সে মনে হচ্ছে এখনই জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছিস। গাড়ি চাকা আটকে গেছে। আমাদের একটি টোটোর চাকা আবার কাদায় আটকে গেছে। আমরা এবার পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ডে। না, ও এদিক দিয়ে শর্টকাট আগে হেনরি আইল্যান্ড ঢুকিয়ে দিল। ভালো, ওই পাশ দিয়ে ঘুরে আসলে অনেকটা মানে কি দিয়েছে, ও চিংড়ি মাছ চাষে ভেড়ি তো ওর মধ্যে ছিলই আগের থেকে। হ্যাঁ, এখান থেকে এখানে মাথা পিছু 10 টাকা করে চার্জ দিতে হয়। আর যদি কেউ গাড়ি নিয়ে আসে সেক্ষেত্রে 20 টাকা করে পার্কিং চার্জ দিতে হয়। চোরাবালি এই জায়গাটা ওই পুরো এর আগেরবার যখন এসেছিলাম ওই পাশটা পুরো সাজাচ্ছিল। এই যে পুকুরটা দেখছো, পুকুরগুলো পুরো সাজাচ্ছিল তখন এখানকার মানে এখন তো জাস্ট তৈরি হয়ে গেছে। পুকুরটা কাটছিল তখন।
সাজানো রয়েছে এখানকার প্রতিটি কটেজ, যে কটেজগুলি আপনাদের হেনরি আইল্যান্ডে যাওয়া পর্যন্ত চোখে পড়বে এবং প্রত্যেকটি কটেজের নাম বিভিন্ন এখানকার যেসব গাছপালা রয়েছে, ম্যানগ্রোভের যেসব গাছপালা রয়েছে সেই সব গাছের নামে নামকরণ করা হয়েছে। যেমন বেতাল, গড়ান, একটা নাম দিয়ে রেখে দিয়েছে, সুন্দরী কমপ্লেক্স, এরকম বিভিন্ন নাম রয়েছে প্রতিটা কটেজের। এবার আমরা প্রায় পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ডের কাছাকাছি। আর দুপাশেই রয়েছে বিভিন্ন ম্যানগ্রোভ বনের যেসব গাছ পাওয়া যায় সেই গাছগুলি। বাঁদিকে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুন্দরী কমপ্লেক্সে যাওয়ার রাস্তা। এই যে কটেজগুলো দেখা যাচ্ছে এই পুরোটাই এরিয়া জুড়ে এটার নাম দেওয়া রয়েছে সুন্দরী কমপ্লেক্স। আর আমরা একদম হেনরি আইল্যান্ডের নিয়ারেস্ট যে জায়গাটি টোটো স্ট্যান্ড, আমরা পৌঁছে গেছি হেনরি আইল্যান্ডের কাছাকাছি। আর এখানে এই নতুন করে এই চায়ের দোকানটি খোলা হয়েছে, আগে ছিল না এটা, কিন্তু নতুন করে এটা চালু হয়েছে পর্যটকদের জন্য। এবার হেনরি আইল্যান্ড পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের কিছুটা পথ হাঁটতে হবে, কারণ এখান থেকে হেনরি আইল্যান্ডের যে ডিস্টেন্স রয়েছে সেটা প্রায় 1 কিলোমিটারের মতো। খুবই নির্জন পরিবেশ এই জায়গাটি, পর্যটক ছাড়া সাধারণত এখানে খুব একটা কেউ আসে না, যার জন্য এই জায়গাটি পুরো শহরের থেকে কোলাহল মুক্ত। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। আর সামনেই আমাদের রয়েছে ডিমের ছোট ছোট কচি বাচ্চারা, এখানে লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন। আর একটুখানি সামনেই এবার আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় হেনরি আইল্যান্ডে পৌঁছে গেছি। এখানের পরিবেশ এবং এখানে যা প্রাকৃতিক দৃশ্য রয়েছে তা সত্যিই মনোমুগ্ধকর, এবং এখানকার যে আশপাশের যে দৃশ্য দেখতে সত্যি চোখ জুড়িয়ে যায়। এখানে সবসময় জল এতটা উপরে থাকে না, যেহেতু এখন পূর্ণিমার ভরা কোটাল চলছে, যার জন্য জলের পরিমাণটা একটু বেশি। এখানে সাধারণত অনেকটা চর পড়ে থাকে। এখানে বাইরের থেকে কলা কৌশলীরা এবং শিল্পীরা শুটিংয়ের জন্য এখানে এসে থাকেন। এই জায়গাটি শুটিং প্লেসের জন্য সত্যি খুব উত্তম জায়গা। এই রকম মনোমুগ্ধকর পরিবেশ সাধারণত সচরাচর সব জায়গায় দেখা যায় না। হেনরি আইল্যান্ড থেকে এবার আমরা ফিরছি, আর এবার আমাদের গন্তব্যস্থল রয়েছে ফ্রেজারগঞ্জের ফিশিং হারবার। ফিশিং হারবার মূলত পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা, কারণ এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেখতে পাওয়া যায়। কারণ যারা জেলেরা রয়েছেন তারা সমুদ্র তট থেকে যেসব মাছ সংগ্রহ করেন সেগুলি নিয়েই তারা এখানে অবস্থিত যে আড়ত রয়েছে সে আড়তে এই মাছগুলো নিয়ে আসেন। আর তার জন্যই সেই সব মাছ দেখার জন্য পর্যটকদের প্রচন্ড পরিমাণে ভিড় দেখা যায় এখানে। এত ঘোরাঘুরির পর এবার একটু পেট পুজো না করলেই নয়, কারণ সবারই কম বেশি খিদে পেয়ে গেছে। এখানে আমরা পেয়ে গেলাম পিটাই পরোটা। এখানে 100 গ্রাম পিটাই পরোটার দাম মাত্র 15 টাকা, তার সাথে রয়েছে ঘুগনি। আর মিষ্টির দামটা এখানে তো আরো সামান্য, 6 টাকা করে রয়েছে রসগোল্লার পিস। তাই আমাদের টিফিনটা সকালে জমিয়ে করলাম সবাই মিলে। টিফিন সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম ফ্রেজারগঞ্জের মৎস্য বন্দরে। আবার টোল আছে, এখানে 5 টাকা করে নেবে। এখানে জনপ্রতি 5 টাকা করে চার্জ মিটিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। পাশেই রয়েছে রেড চার্ট, কোন গাড়ির জন্য কত টাকা বরাদ্দ। আমরা এগিয়ে চলেছি আমাদের সামনে যে ফিশিং হারবার রয়েছে সেই দিকে। আমরা প্রায় পৌঁছেই গেছি বন্দরে। আর আমাদের ড্রাইভার ভাই আমাদের জানাচ্ছেন এখানে জম্মুদ্বীপ নামে একটি জায়গা রয়েছে, সেখানে এখান থেকে লঞ্চ ছাড়ে। সেই বিষয়ে তিনি আমাদের কিছু কথা বলছেন। জম্মুদ্বীপ এখানে 15 জন 18 জন 20 জন কত নেয়? 150 টাকা করে পার হেড। 150 টাকা করে পার হেড। কতক্ষণের জন্য? লেখা আছে ওখানে, তো লেখা আছে সুন্দরবন। কি কাকা মাছ? কি মাছ আছে কাকা? চিংড়ি মাছ, সলফিট। চিংড়ি মাছ। এবার আমরা এগিয়ে যাব বন্দরে, যেখানে মাছ নিয়ে
মৎস্যজীবীরা আসেন। সেই ঘাটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমরা শুনেছি এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। আমাদের পুরো টিম আমরা সবাই সেই জিনিসটি দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আর আমরা প্রতিটি নৌকোর কাছে যাচ্ছি এবং আমরা দেখার চেষ্টা করছি। এই যেমন একটা নৌকো আমরা দেখতে পেলাম এবং সেখানে অনেকটাই মাছ রয়েছে। তো আমরা এই পাশে আরেকটি নৌকো পেলাম। এবার আমরা পাশে একটি ঘাটে যাচ্ছি। আমরা জানতে পেরেছি ওই ঘাট থেকে জম্মুদ্বীপে যাওয়ার জন্য লঞ্চ ছাড়ে। আর আপনারা যদি বকখালিতে আসেন আর যদি জম্মুদ্বীপে না যান লঞ্চে করে, তাহলে আপনাদের ঘোরার মজাই বৃথা। আমরা এবার কথা বলবো এখানকার যিনি স্ট্যাটার রয়েছেন তার সাথে। জম্মুদ্বীপ করা আছে, নামতে দেয় না। কেন নামতে দেয় না, আশপাশে কি দ্বীপ আছে, কি পশু পাখি আছে, সব কিছু আমাদের বোটের লোক বলে। আচ্ছা, এমনি নর্মালি নেয় কত? 150 টাকা করে, তাই তো? পার হেড 150 টাকা। 25 জন মিলে একটা লঞ্চ, 25 জন মিলে একটা লঞ্চ ছাড়ে। আচ্ছা, আশ্চর্য ব্যাপার তো। চলে আসুন। কত এখানে কতটা সময় লাগে? 2 ঘন্টা যাওয়া আসা, 1.5 ঘন্টা। ওখানে দাঁড়ায় আধা ঘন্টা। ঠিক আছে। এখানে শেষ পর্যন্ত লঞ্চটির সাথে আমরা চুক্তিবদ্ধ হলাম 2200 টাকায়। এখানে 150 টাকা করে মাথা পিছু চার্জ করা হলেও যেহেতু এখান থেকে সবসময় পর্যটকেরা থাকে না, তার জন্য আপনাদের পুরো লঞ্চটিকেই বুক করতে হবে। আর পুরো লঞ্চটি বুক করতে গেলে আপনাদের 2200 থেকে 2400 টাকা চার্জ পড়বে। আমাদের যদিও 2200 টাকা লেগেছে। তাহলে ওইগুলো নিয়ে আসার দরকার ছিল, খানিকটা চিপস, কিছুটা কোল্ড ড্রিঙ্কস এবং বাচ্চাদের জন্য কিছুটা বিস্কিট, চকলেট এইসব আনার জন্য। আবার আমাদের নতুন করে আমাদের যেতে হবে সেই আড়তের কাছে। আর আপনাদের আগের থেকেই বলে রাখি, আপনারা এই লঞ্চে চড়ার আগে অবশ্যই খাবার দাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে নেবেন, কারণ সমুদ্রে চলমান অবস্থায় আপনারা কোথাও কোনো দোকানপাট কিছুই পাবেন না। আমরা এখানে একটি দোকানের সন্ধান পেলাম এবং জানতে পারলাম সেখান থেকে আমরা খাবার সংগ্রহ করতে পারবো। তাই আমরা আমাদের যে টোটোটি আছে সেটা নিয়ে যাই দোকানের সামনে এসে উপস্থিত হলাম। দোকানে আমাদের যে সব জিনিসপত্র প্রয়োজন ছিল সেসব জিনিসপত্র সংগ্রহ করাও শেষ। আমরা এখান থেকে সব কিছু নিয়ে আবার আমাদের টোটোটি বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমরা এই টোটো করে আবার সেই লঞ্চ ঘাটে ফিরবো। এটা আর একটা সেই টাকা নেওয়ার জায়গা। এখানেও টাকা নেয়, যদি ওই দিক দিয়ে না আসে। 3টে রাস্তা আছে, তাই তো? 3টে রাস্তার যে কোনো একটাই টাকা নেয়, যেহেতু আমাদের দুটোতেই টাকা নেয়। ও আচ্ছা, 5 টাকা করে ওদের চার্জ নেবেই, তাই তো? টোটো থেকে নেমে আমরা আবার যাচ্ছি আমাদের লঞ্চের দিকে। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আর এবার এখান থেকেই, এই ঘাট থেকেই আমাদের লঞ্চটি ছাড়বে। তাড়াহুড়ো করে আমরা অনেক কিছুই আনতে ভুলে গেছি শুধুমাত্র তাড়াহুড়োর কারণে। যাই হোক, আমাদের লঞ্চটি ঘাট থেকে ছাড়লো আর আমরা এবার যাব জম্মুদ্বীপে। অ্যাকচুয়ালি আমাদের টিমের সবাই খুব এক্সাইটেড, কারণ এই জম্মুদ্বীপে যাওয়ার জন্য। আর বিশেষ করে লঞ্চ জার্নি, এটা তো সাধারণত আমাদের এই শহর অঞ্চলে কখনো সম্ভবই নয়। তাই এই যাওয়ার যে একটি আকাঙ্ক্ষা, এবং চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ যে গাছগুলি রয়েছে, আর তার মাঝখান দিয়ে রয়েছে এই নদী। আর আমরা জানতে পেরেছি সামনেই রয়েছে সমুদ্র, নদী থেকে সমুদ্র। সত্যি আমাদের কাছে এটা একটা পরম পাওয়া। আমরা সবাই খুব এক্সাইটেড যে আমরা এই যে লঞ্চ জার্নি করছি সেই ব্যাপারটি নিয়ে। ঘাট থেকে ঘুরিয়ে নেওয়া হলো আমাদের লঞ্চটিকে। ম্যানগ্রোভ গাছের পাশ থেকে আমরা এই যে করে যাচ্ছি। সুন্দর ঢেউ রয়েছে, এটা আলাদাই এনভায়রনমেন্ট, এটা আলাদাই মজা, যেটা সচরাচর আমাদের শহরে এই ব্যাপারটা দেখাও যায় না। আমরা যাচ্ছি এখন জম্মুদ্বীপে, ঠিক আছে? আমরা নৌকোতে করে এখন জম্মুদ্বীপ পর্যন্ত যাব, ঠিক আছে? আবার ওখান থেকে
আধা ঘন্টা ওখানে স্টে করে এবার ওখান থেকে ফিরে আসবে। বোর্ডে একজন গাইড রয়েছেন যিনি আমাদের এক্সপ্লেন করবেন পুরো এই জার্নিটিকে। এই দেখুন কাকা এক্সপ্লেন করছে একটু নৌকাটায় আগিয়ে যাক, তারপরে দেখবেন এই বাঁহাতি একটা সাদা ধরনের গঙ্গা মায়ের মন্দির আছে। আচ্ছা, আর ওই মন্দির থেকে দক্ষিণের দিকে যতটা বিস্তর এলাকা আছে এটাকে কার্গিল সি বিচ বলা হয়। কার্গিল সি বিচ? নিশ্চয়ই আপনাদের ছোটবেলা বলেছে কার্গিল সি বিচ। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, গঙ্গা মায়ের মন্দির। গঙ্গা মায়ের মন্দির। সনাতন ধর্মের লোক ফিশিং করে, তারা কিন্তু সমুদ্রের বক্ষে যাওয়ার আগে এখানে গঙ্গা মায়ের পুজো দিয়ে তারা সমুদ্রে মাছ ধরতে যায়। আচ্ছা আচ্ছা। যে খাড়িটা দিয়ে যাচ্ছেন এই খাড়িটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক। হচ্ছে একটা ব্রিটিশের নাম। আচ্ছা। ক্রিক কথার অর্থ হচ্ছে খাড়ি। আচ্ছা। ডান দিকে যে দ্বীপটা দেখছেন এটার নাম হচ্ছে, ডাক নাম বলা হয় পাতিমুনিয়া। পাতিমুনিয়া? এই দ্বীপটার নাম আছে সুতুনিয়া দ্বীপ। এইভাবে আপনারা এই খাড়ি থেকে সামনে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, দুটো মিলন স্থলটাকে মোহনা বলা হয়। মোহনা কি ওই সামনে যেটা দেখা যাচ্ছে? সামনে যেটা নয়, ওই দূরে গাছ, হ্যাঁ। ওইটা হচ্ছে জম্মু দ্বীপ। ওই উদ্দেশ্যে আপনারা যাচ্ছেন। আর বাঁ দিকে দেখুন এই দ্বীপ ছাড়িয়ে আর সামনে একটা মৌসুমী গাছওয়ালা দ্বীপ দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মৌসুমী দ্বীপ। আমরা এই সমুদ্রের উপর থেকে, সমুদ্রের বক্ষের উপর থেকে চেলা করে আমরা জম্মু দ্বীপের উদ্দেশ্যে যাব। কিন্তু জম্মু দ্বীপের নামানো হয় না। কেন নামানো হয় না? আশপাশের দ্বীপ, নদী নালা সম্বন্ধে, সুন্দরবন সম্বন্ধে ওখানে 3টে পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এইবার যদি আমার 3টে পয়েন্ট কথাবার্তা শোনার পরে অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে। এছাড়াও যদি আপনাদের সি বিচটা আছে, ঠিক জলের সঙ্গে মিলনটা যেখানে হয়েছে, ওই ল্যান্ডের উপরে দেখুন প্রচন্ড লাল ক্যাংড়া দেখতে পাবেন। ওই সামনের দিকে তাকান, ওই যে জলের দাগি ধরে দেখুন, দৌড়াচ্ছে। হ্যাঁ, এইগুলোকে রেড ক্র্যাব বলা হয় ইংরাজিতে। তবে সামনেই মোহনা। এই ব্যারিকেডের ভিড় আপনারা থাকবেন, বাচ্চা কাচ্চা আছেন, সামনের দিকে যাবেন না। জম্মুতে গিয়ে যখন অ্যাঙ্কার করব তখন যদি ছবি দিতে হয় তাহলে সামনে যাবেন, নাহলে এই ব্যারিকেডের ভিড় দিয়েই থাকবেন। ঠিক আছে। হ্যাঁ, আমরা এবার আসলাম মোহনাতে। ঠিক আছে, এটা দুটি সমুদ্রের মিলনস্থল। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওই বিস্তীর্ণ জায়গা জুড়ে, ঠিক আছে, চারপাশে শুধু জল আর জল। কিছুটা জায়গা জুড়ে ম্যানগ্রোভের বন রয়েছে, কিন্তু তবুও আমাদের বোটের যে কাকুটি পুরো এক্সপ্লেন করছিলেন ব্যাপারটা, আমাদের এতক্ষণ যা স্পিড ছিল বোটের, কিন্তু এখন বর্তমানে আমাদের বোটের স্পিডটা অনেকটাই কম। কারণ সামনের দিকে যত আমরা এগোচ্ছি তত মানে হাওয়ায় এবং ঢেউয়ে বোট এগোতে সামনের দিকে খুব প্রবলেম হচ্ছে। ঠিক আছে, যেটা সত্যি খুব সমস্যার ব্যাপার। তবু আমরা সামনের দিকে এগোচ্ছি, বাকিটা আপনাদের পরে দেখাচ্ছি। বাহ, গান শুনতে শুনতে এবার আমরা পৌঁছে গেলাম জম্মু দ্বীপে। আর আমাদের বোটের কাকা আমাদের আবার এইখানকার ইতিহাস সম্বন্ধে বলবেন। এই জম্মু দ্বীপে শুটকি মাছের কারবার হতো, টুরিস্ট পার্টিকে নামানো হতো। 120টা আদিবাসী সম্প্রদায় এই জম্বুচরে বসবাস করত। এসেছেন ওটা হচ্ছে বকখালি, যেখানটা আপনারা উঠলেন তার অপোজিটে দ্বীপটা পাতিবনিয়া। এই যে উঁচু গাছালে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মৌসুমী দ্বীপ। আর ওই যে ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন এর সামনে, ওই সরাসরি দূরে থাকা জলের উপরে সবুজ স্পট একটা আছে, ওইটা হচ্ছে গঙ্গাসাগর, যেটাকে কপিলমুনির মন্দির বলা হয়। এই যে 4টে দ্বীপের কথা বললাম, বকখালি, পাতিবনিয়া, মৌসুমী, গঙ্গাসাগর, এই 4টে দ্বীপ কিন্তু কিছুটা সমুদ্র কিছুটা নদী। আর জন্য ইতিপূর্বে বলেছি যে খাড়িটা দিয়ে আপনারা এলেন, ওই খাড়িটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রেগ। ভারতবর্ষে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করে গেছে। যখন যে লর্ড সাহেব বকখালির বুকে ছিলেন, তাদের নামে নামে কিছু কিছু জায়গা, কিছু কিছু নদ নদীর নাম বকখালির বুকে হয়ে আছে। নিশ্চয়ই আপনারা হেনরি আইল্যান্ড গেছেন, হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। আমাদের গ্রামের পাতিবনিয়া দ্বীপ, এইটা মৌসুমী দ্বীপ। মাঝখানে একটা নদী বেয়ে গেছে, তার নাম হচ্ছে চেনাই। নামখানার যে ব্রিজ হয়েছে যার উপর দিয়ে আপনারা এলেন, সেই নদীটার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া। তারপরে এই মৌসুমী দ্বীপ, ওটা হচ্ছে গঙ্গাসাগর। মাঝখানে এই সরাসরি একটা নদী গেছে, এর নাম হচ্ছে মরিগঙ্গা। তারপরে গঙ্গাসাগর, তারপরে হচ্ছে পূর্ব মেদিনীপুর। মাঝখানে যে নদীটা আছে তার নাম হচ্ছে হলদি নদী।
গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার জন্ম নিয়ে ভারতবর্ষের উপর দিয়ে বেয়ে যখন পশ্চিমবাংলায় ঢুকে মুর্শিদাবাদ জেলা ধুলিয়ানার কাছে ওই গঙ্গা কিন্তু দুভাগে ভাগ হয়ে যায়। একটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে, একটা ভাগীরথী নাম নিয়ে আমাদের পশ্চিমবাংলায় ঢুকে। সেই ভাগীরথীর দক্ষিণ দিকে প্রবাহিত কলকাতার বুকে যখন আসে তার নাম হচ্ছে হুগলি নদী। বলতেই হবে যেখানেই ম্যানগ্রোভ গাছ সেটাই হচ্ছে সুন্দরবন। পাইন, গরান, গেওয়া, কেড়া, কেওড়া, কেয়া, হেতাল, গরান, সুন্দরী, বগড়া। পশ্চিম সাইডে গঙ্গাসাগর হচ্ছে সুন্দরবনের শেষ বর্ডার। উত্তরে ডায়মন্ড হারবারে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সুন্দরবনে বিদ্যুৎ পা দিয়ে ফেলেছেন। খিদিরপুর দক্ষিণের মধ্যে সুন্দরবনে 4 ভাগে 3 ভাগ পড়ে গেছে বাংলাদেশে, 1 ভাগ আছে আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার দক্ষিণ 24 পরগনা। আমাদের গাইডের কথা পুরোটা ভিডিও করলেও এখানে আপলোড করা সম্ভব হয়নি, কারণ তাহলে ভিডিওটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে যেত। যাই হোক, আমরা আবার ঘাটে ফিরছি। জম্মু থেকে আমরা ফিরে যাচ্ছি আবার যে ঘাট থেকে আমরা উঠেছিলাম ওই ঘাটে। সমুদ্র আর নদীর মিলনের এক অপলক দৃশ্য আমরা এতক্ষণ ধরে উপলব্ধি করলাম এবং দেখতে পেলাম ম্যানগ্রোভ বন এবং আশপাশের বিভিন্ন যেসব নদী রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চরে লাল কাঁকড়া দেখা যাচ্ছে। আমরা ভিডিওর মাধ্যমে পুরোটিকে দেখানোর চেষ্টা করেছি। এবার লঞ্চের থেকে নামার পালা। আর নেমেই সব থেকে যেটা সমস্যা এখানে তৈরি করলো আমাদের টিমের সদস্যরা, তা দেখে আপনারাও অবাক হবেন। জানি না, বলছি মাঝি আছে। নিয়ম অনুযায়ী কোনো মৎস্যজীবী নৌকো থেকে পর্যটকদের কাছে মাছ বিক্রি করতে পারেন না, কারণ এনাদের ধরে আনা মাছগুলিকে আড়তের কাছে দিতে হয় চুক্তি অনুযায়ী। এবং পর্যটকেরা এখানে এসে বিভিন্নভাবে মৎস্যজীবীদের বিরক্ত করলেও হাসি মুখে সবার সাথে খুব সুন্দর ব্যবহার করেন এই মৎস্যজীবীরা। পর্যটকেরা নানাভাবে এনাদের বিরক্ত করেন, মাছ দেখা থেকে শুরু করে এনাদের সাথে দরদাম করতেও ছাড়েন না পর্যটকেরা। আমরা আশা করেছিলাম যে আমরা নৌকো থেকে মাছ কিনতে পারবো, কিন্তু ওখান থেকে মাছ না কিনতে পেরে আমরা অবশেষে এলাম আড়তে। আমরা জানতে পেরেছি আড়ত থেকে মাছ পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু এখানে এসে দেখলাম পুরোটাই উল্টো। আড়তদারেরা তো সাধারণ পর্যটকদের সাথে কথাই বলেন না। আমরা অনেকবার মাছের দাম জিজ্ঞাসা করা সত্ত্বেও আমাদের কোনোভাবেই আমাদের কথা সাড়াই দিলেন না আড়তদারেরা। অবশেষে নিরাশ হয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের পরের যে স্পট রয়েছে, পরের যে ঘোরার জায়গাটি রয়েছে সেইখানে। হতাশা আর মন খারাপ নিয়ে আমরা আড়ত থেকে বেরিয়ে এবার উঠে পড়লাম টোটোতে। আমরা যাচ্ছি এবার কার্গিল বিচ। এটা কার্গিল বিচ। এখানে বোল্ডার ফেলে মোটামুটি কিছুটা দীঘার মতো করে রেখে দিয়েছি, কিন্তু এখানে অ্যাকচুয়ালি নামতে দেয় না, নামতে কাউকেই দেয় না। কার্গিল যুদ্ধ না দেখতে পেলেও কার্গিল বিচ দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম ফেজারগঞ্জের উদ্দেশ্যে। এটা ফেজারগঞ্জ, এটা গঙ্গা মায়ের মন্দির। এটা ফেজার সাহেবের বাংলা বাড়ি। ইংরেজ আমলে এখানে ফেজার সাহেব থাকতেন। সেই সূত্র ধরে এই জায়গাটির নাম ফেজারগঞ্জ। বাংলা বাড়িটির খুবই ভগ্ন দশা, খুব পুরনো আমলের। তো এটার অবস্থা খুবই জরাজীর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন ফেজারগঞ্জের সমুদ্র সৈকত, আর এটা কার্গিল বিচের খুবই কাছাকাছি একটি স্পট। আর এবার যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়বো। আমাদের টোটো নিচে অপেক্ষা করছে। আশপাশে কিছু দোকান দেখতে পাচ্ছেন, এখান থেকে পর্যটকেরা খাওয়া দাওয়া করে থাকেন সাধারণত। আমরা এবার বেরিয়ে পড়ছি। আমরা যাব এবার আমাদের বকখালিতে আমাদের হোটেলে। সাইট সিন ঘোরা শেষ করে
ঘরে ফিরতে নাই ফিরতে আমাদের আবার বাজার করার জন্য বেরিয়ে পড়তে হলো বকখালি বাস স্ট্যান্ডের কাছে, কারণ এখানেই রয়েছে দুটি মাছের দোকান এবং মাংসের দোকান থেকে শুরু করে অন্যান্য সবজি, মুদিখানা দোকান, বিভিন্ন কিছু পাওয়া যায় এখানেই। আর আমরা নিয়ে নিলাম ভোলা মাছ। আর আপনারা যদি ভেবে থাকেন সমুদ্র সৈকত তাই এখানে মাছের দাম খুবই কম পাবেন, কিন্তু সেটা সম্পূর্ণই ভুল, কারণ এখানে আমাদের তুলনায় মাছের দাম অনেকটাই বেশি। যাই হোক, মাছ কেনা শেষ করে এবার আমাদের যেতে হবে রাতের সমুদ্র সৈকত দেখার জন্য। আমরা চলে আসছি বকখালি সাইন মার্ক। যারা এসছে তারা সবাই চেনে, এই গাছের নিচে একটা মন্দির আছে ঠাকুরের, চারপাশে দোকানের পর্ষা সাজিয়ে বসে আছেন অনেকেই, এগুলো ক্রেতাদের ভিড়। আর একটু সামনেই সমুদ্র সৈকত, রাইড আছে, গাড়ি রয়েছে, দেখুন কত সুন্দর করে সাজানো। এখানে বাচ্চারা এটা চড়তে পারে, বাচ্চাদের খুব আনন্দ। এটা একটা মন্দির রয়েছে, শ্রী গঙ্গা ভগীরথ এবং কপিল মুনির মন্দির, যেটা খুব সুন্দর করে, ছোট হলেও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। এটা তো রয়েছে বকখালি প্রাণ, কারণ এখানে রয়েছে আই লাভ বকখালি। এই সাইন মার্কটা দেখেননি এমন চারপাশেই মোটামুটি দোকানের পর্ষা, সামনে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, কিন্তু যেহেতু অন্ধকার সেহেতু এখান থেকে সমুদ্র দেখা সম্ভব নয়। এখানে মাছ, বিভিন্ন রকমের মাছ সাজানো রয়েছে, বিভিন্ন রকমের মাছ দেখতে পাচ্ছেন আপনারা সাজিয়ে রেখেছে, এবং এখানেই ভেজে এখানেই বিক্রি হচ্ছে, যেটা অন্য সমুদ্র পিচে হয়। এখানেও সেরকম সিস্টেম রয়েছে ভুট্টা, রয়েছে ফুচকা, পাপড়ি চাট, সারিপূর্ণভাবে চেয়ার সাজানো রয়েছে। এখানে যদিও চেয়ার রেন্টে, কারণ আপনারা এখানে সমুদ্রটা যেহেতু দেখা যায়, এখানে অনেকে হাওয়া খাওয়ার জন্য এই চেয়ার ভাড়া করা থাকে। দাঁড়াও, চাঁদের আলোটা পড়েছে, তার জন্য খুব সুন্দর লাগছে। জলটা এত দূর পর্যন্ত আসে না ন্যাচারালি, কারণ দুপুরবেলা বা সকালবেলায় আমরা যখন এখানে এসছি, ঠিক আছে, আমরা দেখিনি যে এতটা জল আসে এইখানটায়, কিন্তু একদম সমুদ্রের দেখুন খুব কাছাকাছি, একদম বিচের এখানে জলটা এখন চলে এসছে, দেখা যাচ্ছে সেটা, কিন্তু চাঁদের আলোতে খুব সুন্দর লাগছে দেখতে। এরকম অপরূপ দৃশ্য কখনো দেখা যায় না, চাঁদের আলোতে সমুদ্রের রাত্রের রূপ সত্যি খুব মনোমুগ্ধকর। আমরা আবার একটু উপরের দিকে যাচ্ছি একটু চা খাওয়ার জন্য। চা শেষ করে এবার আমাদের ফিশ ফ্রাই তো খেতেই হবে, তাই আমরা চলে গেলাম স্টলের দিকে। $350 প্লেট, কটা আছে? 350 টাকা, 350 টাকা আছে কটা ওটা? কম দাম হবে 14টা 350। এখানে প্রচুর দোকান রয়েছে, আপনাদের একটু ঘুরে দেখে নিতে হবে। আর এখানে যদি দামের ব্যাপারে বলেন, দাম যে খুব আহামরি সেটা কিন্তু নয়। এখানে চিংড়ি মাছের সাইজ অনুযায়ী কোথাও 10টা চিংড়ি মাছ 100 টাকা, কোথাও আবার 10টা 200 টাকা, কোথাও আবার 10টা 400 টাকা। আর যদি ভেটকি মাছ বলেন সাইজ অনুযায়ী কোথাও 300 টাকা, কোথাও 400 টাকা। ইলিশ মাছ ছোট 200 টাকা, একটু বড় হলে 400-500 টাকা পর্যন্ত। আর তার সাথে রয়েছে আপনার যেটা ভোলা মাছ, সেটার দাম কোথাও 200 টাকা, কোথাও 150 টাকা, এক জায়গায় এক রকমের দাম রয়েছে। যাই হোক, আমরা অবশেষে যে দোকানে প্রথম গিয়েছিলাম সেখানেই ফিরে আসলাম, আর এখান থেকে নিয়ে নিলাম আমরা মাছের ডিম। আর এখানে পাশে দেখুন মাছ চয়েস অনুযায়ী কাটা হচ্ছে এবং এখানেই ফ্রাই করে এখানেই দেওয়া হচ্ছে। রাত প্রায় 9:30, তাই আর বিচে থাকাও সম্ভব নয়।
10টার মধ্যে মোটামুটি এখানে ক্লোজ হয়ে যায়। বিচের থেকে পুলিশ বা প্রশাসনের কর্মীরা যারা আছেন তারা অলরেডি সিগন্যাল দিচ্ছেন। তাই আমরাও বেরিয়ে পড়লাম। সকলকে শুভরাত্রি। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।